যে জলযাত্রা, এবং এই জলযাত্রা কার জন্য? মুমূর্ষু ব্যক্তির জন্য, যিনি পারলৌকিক মঙ্গল সাধনের জন্য, যাকে বিশেষ করে গঙ্গা জলে তাকে বিসর্জন দেওয়ার একটা ধর্মীয় কৃত্য অনুষ্ঠান মূলত, এবং অন্তর্জলি একটা সামাজিক অভিশাপ। এটা দুইভাবে এই উপন্যাসের মধ্যে। একটা হলো, এক অন্তর্জলি হচ্ছে সীতারাম চট্টোপাধ্যায়, যিনি বৃদ্ধস্ব বৃদ্ধ, যাকে এখানে একজন সদ্য যুবতী নারী যশোবতীর সঙ্গে বিবাহ উৎসবে মণ্ডপে তাকে শ্মশান ভূমিতে আনা হয়েছে। এখানে মারা যাবে, যার মারা যাবার কথা তার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে যশোবতীকে, যশোবতী নামক নারীকে। এই যে একটা জটিল যন্ত্রণা, সামাজিক যন্ত্রণা, সামাজিক সমস্যা, সেই সমস্যাটার নামই হলো সতী দাহ প্রথা। ঠিক বলা যাবে না, সহমরণ বলতে হবে এখানে, কারণ এখানে তো আসলে তার সহমরণ ঘটে নাকি, কিন্তু সতীদাহ করার জন্য নিয়ে এসছে, এটাও সত্য। সতীদাহ হয় এখানে এই ঘাটের মধ্যে, এই পঞ্চমুণ্ডির ঘাটের নাম, তাই না? পঞ্চমুণ্ডির ঘাটে সতীদাহ হয়, এবং এখানে বৈজু চাড়াল বা বৈজুনাথ নামক একজন চণ্ডাল উপস্থিত, যে চিতা সাজায়। ঠিক আছে, আমাদের এই তথ্য এখন প্রয়োজন। এরপর আমরা যাচ্ছি আবার যে এই সতীদাহ প্রথার ইতিহাস তো অনেক প্রাচীন, আমরা পরে আসছি সেখানে। তার আগে বলবো যে এই অষ্টাদশ শতাব্দীতে, অর্থাৎ 1900 সালকে আমরা অষ্টাদশ শতাব্দী বলি, তাই তো? শতাব্দীকে আমরা এক ধাপ কী বলি, করে বলি। তো এই যে শতক, সেই অষ্টাদশ শতাব্দীতে এসেও মানুষ ধারণা করছে যে একজন মুমূর্ষু ব্যক্তিকে পারলৌকিক মঙ্গল সাধনের জন্য তাকে গঙ্গা জলে বিসর্জন দিতে হবে। এই আগে বললাম যে এই বিসর্জন দুই প্রকার। একটা হলো যে সীতারামের পক্ষ থেকে, সেটা হলো যে সীতারাম, একটা দুঃখজনক ব্যাপার হলো যে যিনি মারা যাবেন তাকে সলিল সমাধি করার একটা ব্যাপার, যে তাকে গঙ্গা জলের ধুয়ে তাকে মুছিয়ে দেওয়া, অর্থাৎ স্বেচ্ছামৃত্যু। স্বেচ্ছামৃত্যু সে নিজে গ্রহণ করছে না, সমাজ তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এটা একটা। দ্বিতীয় হলো যশোবতীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এইটা সবচেয়ে মর্মান্তিক, কারণ বৃদ্ধ মারা গেলে কিছু যায় আসে না। অনেক দেশে স্বেচ্ছামৃত্যু আছে, নিজেরা সুইডেনে বা নর্ডিক কান্ট্রিতে বা জাপানে, বিভিন্ন দেশে আছে। হ্যাঁ, ইঞ্জেকশন দিয়ে কেউ কোনো জটিল রোগে আক্রান্ত হলে সে যদি চায় যে আমি আমার এই যন্ত্রণার কাতর জীবন থেকে মুক্তি চাই, তখন সে স্বেচ্ছামৃত্যু গ্রহণ করতে পারে, এটা আইনেও সিদ্ধ। কিন্তু একজন যশোবতীকে এভাবে মারা হবে, সেটা নিশ্চয় আইনে সিদ্ধ ছিল না, সেটা সমাজ বানিয়েছে। এখন আসি এই উপন্যাসের পরিবেশ এবং পটভূমির জায়গায়। আমরা দেখতে পাচ্ছি যে একটা নদী, সেটি হলো গঙ্গা। পদ্মা পুরাণে আছে যে গঙ্গা হলো শান্তি এবং স্বর্গের নিশানা। শান্তি এবং স্বর্গের নিশানা গঙ্গা। সে গঙ্গায় বিসর্জন দিলে, গঙ্গা জল এত পবিত্র সেটাও আমরা জানি, গঙ্গায় বিসর্জন দিলে মানুষের স্বর্গপ্রাপ্তি ঘটে, এই হলো বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে এই উপন্যাসটা তৈরি। আর এখানে উপন্যাসের মধ্যে পরিবেশ হিসেবে এখানে কোনো পারিবারিক পটভূমি নাই, পারিবারিক কোনো পরিবেশ নয়, পরিবেশটা হলো সামাজিক তো বটে, একই সঙ্গে হচ্ছে যে পরিবেশের মধ্যে ঘটনাটা ঘটছে, ঘটনা সংগঠনের স্থান, সেটি কি? সেটা হচ্ছে একটা নদী, হ্যাঁ, গঙ্গা তীর এবং এই পঞ্চমুণ্ডির ঘাট যদি বলি সেটাও। আরেকটা হলো যে এখানে এই শ্মশানভূমিতে নিয়ে আসা হয়েছে একটা চাঁদোয়া স্থাপন করা হয়েছে, সেই চাঁদোয়ার মধ্যে বৃদ্ধ সীতারামকে রাখা হয়েছে আপাতত, এবং তাকে এখানে বসে বিবাহ দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এই বিবাহ সভায় উপস্থিত স্বয়ং কন্যার বাবা লক্ষ্মীনারায়ণ, একজন কবিরাজ বিহারীনাথ, তাকে দরকার বৈদ্য, কারণ যে কোনো সময় বৃদ্ধ মারা যেতে পারে, তার চিকিৎসা দেওয়ার দরকার এটি। তারপরে উপস্থিত জ্যোতিষী অনন্তহরি, তাকে দরকার এই জন্য যে সে কোষ্ঠী এঁকে আঁক কেটে বা আঁকাআঁকি করে এই মাটির মধ্যে সে নানা ধরনের রেখা চিত্র এঁকে সে গুনে গুনে গণনা করে বের করবে যে বৃদ্ধ কখন মারা যাবে। ভবিষ্যৎ প্রবক্তা, জ্যোতিষী। হ্যাঁ, সে একজন নস্ট্রাডামাস, ইংরেজিতে বলে যেটাকে, সে একজন নস্ট্রাডামাস বা অ্যাস্ট্রোনমার বলা যাবে না, অ্যাস্ট্রোনমি তো অন্য জিনিস, জ্যোতিষ, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি সেটা তো অন্য, সেটা তো বিজ্ঞানের সঙ্গে যুক্ত। আর নস্ট্রাডামাস হচ্ছে যে ভবিষ্যৎবাণী করে জ্যোতিষের মতো, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো অ্যাস্ট্রোলজিস্ট আর নস্ট্রাডামাস, পার্থক্যটা বোঝা গেছে তো? হ্যাঁ, দুটো এক না কিন্তু।
তাহলে এই এবং আর একজন পুরোহিত দরকার, কারণ পুরোহিত এই বিবাহটা সংগঠন করবেন, তিনি হচ্ছেন কৃষ্ণপ্রাণ। মজার বিষয় হচ্ছে, এবং আরও দুজন চরিত্র উপস্থিত আছে এখানে, যারা বৃদ্ধ সীতারামের দুজন ছেলে হরেরাম এবং বলরাম। ঠিক আছে, আমরা এটুকু মনে রাখলাম যে বৃদ্ধ সীতারাম উপস্থিত, সীতারামের দুই পুত্র উপস্থিত, এখানে যশোবতী স্বয়ং উপস্থিত, যশোবতীর বাবা উপস্থিত, যশোবতীর মা নেই, কারণ শ্মশানঘাটে মেয়েদের আসার মানে তাদের আসার এখানে প্রয়োজন নাই বলে সমাজ মনে করে। এখন এই দুপুত্র কেন এলো, এর পেছনে সামাজিক কারণ হলো যে হরেরাম এবং বলরাম এসেছিল সম্পত্তির উত্তরাধিকারের জন্য। ঠিক আছে, আমরা উপন্যাসে খেয়াল করব যে চাবির গোছা হাতাতে চাচ্ছে একজন ভাই আর একজনের, মানে বৃদ্ধ মারা যাবে, এখন সম্পত্তির সিন্ধুকের চাবিকাঠি নিতে হবে হাতে। এই হলো সমাজ ব্যবস্থা। ঠিক আছে, কারোর জন্য কারো কোনো কারুণ্য নয়। এক বৃদ্ধ সীতারামের প্রতি কোনো করুণাই আমাদের জাগে না, লেখক করুণা জাগিয়ে রাখেন কিছুটা, কারণ তিনি আসলে সীতারাম চট্টোপাধ্যায়কে স্থাপন করেছেন পরমাত্মার প্রতীক হিসাবে। একটা মজা পাবো আমরা উপন্যাসের মধ্যে, মানে কমল কুমার যে দ্বৈতাচারী এরও একটা প্রমাণ এটা, যে বৃদ্ধকে তুমি ঘৃণাসম, তাকে তুমি ঘৃণা করতে পারবে না। ঠিক আছে, সে হচ্ছে পরমাত্মার প্রতীক। আর যশোবতী হচ্ছে জীবাত্মার প্রতীক। তো বৈষ্ণব ধারণা মতে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় লিপ্ত, এবং সেখানে তার পরিণতি এবং শেষ সহায়, এবং ওখানে সে বিলীন হবে ইত্যাদি ইত্যাদি। এই যে বিলীনতার আকাঙ্ক্ষাটা, এটা হচ্ছে যশোবতীর জায়গা থেকে, অর্থাৎ যশোবতী কোনো সত্তা নেই। আমরা যশোবতী চরিত্র আলোচনা করতে গিয়ে এগুলো আমরা আলোচনা করব। চরিত্র নির্মাণ আমাদের পরে আছে, একটার মধ্যে আরেকটা প্রবেশ করাচ্ছি না। এখন আমরা মোটামুটি জানলাম যে একটা সতীদাহ প্রথা, এবং এই প্রথাটা নিয়ে আমি পরে কথা বলছি। এর ইতিহাস আছে, ইতিহাসটা তোমাদের জানা, তারপরও আর কি। এখন মজা হচ্ছে যে এই কমল কুমার সম্পর্কে একটা অভিযোগ আছে যে কমল কুমার সকালের কথা বলেন নাই, স্বীয় কালের কথা বলেন নাই, বিশেষ করে অন্তর্জলি যাত্রায়। কারণ উপন্যাসটা লেখা হচ্ছে 1959 সালে বের হয়েছে, তার আগেও তিনি লেখা শুরু করেছেন নিশ্চয়ই সেটা সব ভারত পরবর্তীকালে 1947 সালে ভারত বিভাজন হয়েছে। কিন্তু 47 সালের পরে ভারতের যে রাজনীতি, ভারতের যে রাজনৈতিক অবস্থা, হ্যাঁ, শহর নগর গড়ে ওঠা, কলকারখানা এবং পুঁজির বিস্তার, অমুক তমুক, এগুলোর কোনো দিকে তিনি যাচ্ছেন না। এই অভিযোগটা কিন্তু কমল কুমারের দিকে আছে, অঙ্গুলি তুলে বলা যায়। এবং বলেছেন অনেকে যে কমল কুমার স্বীয় কালের সকালে বসে পুরনো দিনের কাহিনীর কথা বলেছেন। এটা একটা তার নামে অভিযোগ। এখন এই অভিযোগের খণ্ডন আমরা করব, যে কমল কুমার কেন এই কাজটা করতে গেলেন, কেন অতীত, কেন এটা সেটা, কেন এইসব, আর অতীত বলে কি খারাপ কিনা, সেগুলোও নিয়েও আমাদের কথাবার্তা আছে। এখন কমল কুমার যখন উপন্যাসটা শুরু করছেন, তখন একটা জিনিস খেয়াল করবে, আমি টেক্সটটা আজকে নিয়ে আসিনি বলে, যে প্রথমেই বলা আছে যে আলো ক্রমে আসিতেছে, এ নভমণ্ডল মুক্তা ফলের ন্যায় হিম নীলাভ। ঠিক আছে, এরকম। তো এই কথাগুলোর ভিতরে প্রথমে একটা ঝাঁজ, সে ঝাঁজটা হচ্ছে এই যে আলো ক্রমে আসিতেছে, আলো ক্রমে আসিতেছে, আসছে আলো। কোথাকার আলো? এটা কিসের আলো? এখানে কমল কুমার সমসাময়িক, অর্থাৎ কমল কুমার বলছেন যে ইউরোপীয় গোলকায়নের ফলে তার মনের ভিতরে, এটা উনি নিজে বলছেন না, গোলকায়ন শব্দটা ব্যবহার করা হয়নি, এগুলো আমরা ব্যবহার করি তাত্ত্বিকরা বা যারা সমালোচনা করি তারা, যে গোলকায়নের ফলে সৃষ্ট যে বা উপনিবেশের ফলে সৃষ্ট যে নতুন ভারতবর্ষ, সেটি ইউরোপের দ্বারা আলোকিত হচ্ছে বলে আমাদের বুদ্ধিজীবীরা ধারণা করেছেন। তাই তো, নইলে তো রামমোহন রায় বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বলি, বা ওই সময়ের রবীন্দ্র পরিবারের সঙ্গে যারা যুক্ত, যারা ওই সময়ের মধ্যবিত্ত সমাজে ভেতর থেকে যে লেখকরা উঠে আসছেন, তাদের সবার দৃষ্টিকোণ হচ্ছে, মানে নানা বিভাজন আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে তারা মনে করতেন যে ইংরেজরা এসছে আমাদের ভালোই করেছে। ঠিক আছে, উইলিয়াম ক্যারিরা এসছেন, বাংলা ভাষার বিকাশ হয়েছে। জন মার্শম্যান এসেছেন, আমাদের অনেক লাভ হয়েছে। ঠিক আছে, তাদের দ্বারা সৃষ্ট যে আধুনিকতা, তাদের দ্বারা সৃষ্ট যে নতুন ভাবনা, সেটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে ভারতবর্ষকে। আইন দিয়েছে নতুন, ব্রিটিশ আইনের ফলে আমরা অনেক কিছু জানতে শিখেছি, বুঝতে শিখেছি। লর্ড বেন্টিং তো 1829 সালে আইন করে নিষিদ্ধ করলেন, তার সঙ্গে রামমোহন রায় যুক্ত আছেন। আমরা তো খেয়াল করলাম জিনিসটা, রামমোহন রায় যুক্ত এটার সঙ্গে, বিদ্যাসাগর এই এর সঙ্গে যুক্ত, এই আন্দোলনের সঙ্গে।
ঠিক আছে, মানে এই বহুবিবাহ আর সতীদাহ এটাও কিন্তু কাছাকাছি জিনিস। কারণ কুলীন ব্রাহ্মণরা বহুবিবাহ করছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়। আমরা সেই ইতিহাসগুলো পাচ্ছি ইতিহাস থেকে, আমি আসছি সেই জায়গাগুলো পরে। এখন এই কুলীন রামনারায়ণ তর্করত্ন লিখেছিলেন না, কুলীন কুল সর্বস্ব, তো ওই জন্য তো লিখেছিলেন, তাছাড়া হয়তো লিখতেন না। এখন আমরা দেখি যে আসলে কমল কুমারকে বলছেন এ কারণে অনেকে যে আধুনিকের আধুনিক। কেন আধুনিক? কারণ তিনি এই যে 19 শতকের খণ্ডিত আলোকায়ন, গোলকায়ন, গ্লোবালাইজেশন বা আলোকপ্রাপ্তি, অথবা আমরা যেটাকে বলি যে লাইট অফ ইউরোপ, হ্যাঁ এনলাইটেনমেন্ট যেটাকে বলি, সেগুলোকে আসলে তিনি চ্যালেঞ্জই করেছেন। এই চ্যালেঞ্জ করার পেছনে হয়তো তিনি প্রথা দিয়ে চ্যালেঞ্জ করতে চেয়েছেন। সমস্যা হচ্ছে এটা, তিনিও আগে একটা প্রথার শিকার, আবার প্রথা থেকে বেরো হতে চেয়েছেন, সেটাও সত্য। এখন কীভাবে একজন লেখকের ডিলিংস আর ব্যক্তিগত অনুভব এটা মনে হয় আলাদা কমল কুমারের ক্ষেত্রে। এই যে বললাম কমল কুমার দ্বৈতাচারী, আগে বলেছি কমল কুমার, আগে প্রথম ক্লাসে আমি বলেছি কমল কুমারের জীবন থেকে দেখা যায় তিনি অনেক সময় দ্বৈতাচারী, কিন্তু অনেস্ট, সৎ। দ্বৈতাচারী কিন্তু সৎ, এটা আবার কেমনে হয়? এটা মানব স্বভাব, কিছু করার নেই আমাদের স্বভাবের মধ্যে আছে এটা, কম আর বেশি, কেউ বেশি চর্চিত কেউ কম চর্চিত কারো কাছে, ব্যাপারটা হচ্ছে এই। এখন কমল কুমার যে কাজটা করলেন যে একজন বৈজুনাথ যশোবতীর প্রতি আকৃষ্ট হচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে, এটা তার ভেতরের জাগরণ, বিজারণ বলে যেটাকে, এটাকে ঠেকিয়ে রাখার উপায় নাই। এটা হচ্ছে স্বতঃস্থল প্রবাহমান ব্যাপার। এখন এই প্রবাহমান ব্যাপারের সঙ্গে সমাজের কনফ্লিক্ট আছে, সেই কনফ্লিক্টটাকে আমরা স্বীকার করবো নাকি প্রবাহমানতাকে দেখব, সেটা একটা বড় বিষয়। কিন্তু কমল কুমার শেষ পর্যন্ত চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন না, করেন নাই। আমরা দেখি যে তিনিও সেই বিনোদিনীর মতো অথবা রোহিণীর মতো তিনিও দেখা যাচ্ছে যে যশোবতীকে অন্তর্জল সলিল সমাধি দিয়ে দিচ্ছেন। এই যে দেওয়াটা, অর্থাৎ তিনি ফেরালেন না, তিনি কিন্তু শরতের মধ্যে থাকলেন, বঙ্কিমের মধ্যে থাকলেন, রবীন্দ্রনাথের মধ্যেই তিনি থাকলেন, বিনোদিনীর মতো করে থাকলেন, তিনি কিন্তু এলেন না। এখন এই যে এলেন না, তো এইটাকে দিয়ে কমল কুমারের আধুনিকতাকে কীভাবে বিচার করবো? তাহলে মুশকিল। কমল কুমার যে আধুনিক, তাহলে কীভাবে বিচার্য তিনি? এটাগুলো কতগুলো সমস্যা, যাক সেই সমস্যাগুলো নিয়ে আমরা সামনে যাই, আমরা তখন বুঝতে পারবো যে কিভাবে। এখন আমরা একটু এর ইতিহাসগুলো দেখে নিই। হ্যাঁ, যে ইতিহাসে একটা জিনিস লক্ষ্য করা যায় যাচ্ছে যে ব্রাহ্মণ এবং কায়স্থ সমাজ অর্থ পেয়ে নিজেদের কন্যাকে রুগ্ন বৃদ্ধ বিকলাঙ্গের সঙ্গে বিয়ে দিত, এবং ওই মেয়েদের দুঃখের দুর্দশার সীমা থাকতো না। এবং হিন্দু নারীদের আরও বেশি অসহায়ের কারণ ছিল সম্পত্তির উত্তরাধিকার না হওয়া। কিন্তু এই উত্তরাধিকার না হওয়া বিষয়টা কিন্তু প্রমাণ করা, এটা কিন্তু শাস্ত্রে নেই, সেটাও আমি বের করেছি, এখানে আছে, আমি পরে দেখাচ্ছি। যে এবং রামমোহন এটা বের করেছিলেন যে সম্পত্তি লাভের আন্দোলন শুরু করেছিলেন, এবং শাস্ত্র ঘেটে বলেছিলেন যে প্রাচীন ঋষিগণ অবশ্যই মৃত স্বামীর সম্পত্তিতে পুত্রের সঙ্গে স্ত্রীর অধিকার দিয়েছিলেন। তিনি এটা শাস্ত্র ঘেটে বের করেছিলেন, কিন্তু সমাজ সেটাকে স্বীকার করে নাই। বিশেষ করে আর্য সমাজ থেকে উঠে আসা যে সমাজ ব্যবস্থা, ভারতবর্ষের সমাজ ব্যবস্থা, সেটা কখনোই এই নীতিকে আর কখনো সামনে নিয়ে আসে নাই। যে কারণে বল্লালি বালাই নামক একটা বালাই উপস্থিত হয়েছে পথের পাঁচালী উপন্যাসের মধ্যে, আমরা খুঁজে পাই। ইন্দির ঠাকুর, এই ইন্দির ঠাকুরের মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে কালের অবসান হইয়া গেল বলেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কতটুকু অবসান হলো? হয়েছে কি অবসান? না, অবসান হয় নাই, অবসান হয়নি তো, কারণ নারীরা মুক্তি পায় নাই। যদি না পেয়ে থাকে তাহলে অবসান হলো কোত্থেকে? তো কথা হচ্ছে যে সেকালের অবসান হইয়া গেল, আসলে অবসান হয় নাই। তবে হ্যাঁ, সেই কুলীন ব্রাহ্মণরা যে অত্যাধিক বিয়ে করে যেত বিভিন্ন জায়গায় জায়গায়, তো সেগুলো অন্তত এই পাওয়া গেল। আর একটা গ্রন্থ বের হয়েছে, তিনি শাহিন আক্তার নামক একজন লেখক, যিনি তালাশ উপন্যাস লিখেছেন, তার নাম তোমরা শুনে থাকবে। তিনি কিন্তু একটা বই লিখেছেন, এটা একটা সম্পাদিত গ্রন্থ, সতী ও স্বতন্ত্রা। এই সতী ও স্বতন্ত্রার মধ্যে কিন্তু এই ধরনের অনেক নারীদের সম্পর্কে অনেক রকমের এমন কিছু কথাবার্তা আছে যেগুলো আমাদেরকে বাধ্য করে ভাবতে, আমাদের মেজাজকে উস্কে দিতে, যে তিনি কি ভাবছেন আসলে জিনিসগুলোকে নিয়ে। এখানে অনেক ধরনের প্রসঙ্গ তিনি প্রাচীন যুগের নারী থেকে বর্তমান নারী পর্যন্ত, মধ্যযুগের নারী পর্যন্ত বিস্তার করে দেখিয়েছেন, এবং সাহিত্য থেকে বিন্যাস করে দেখিয়েছেন যে আসলে যা বলা হয় আসলে তা নয়। সাহিত্য একরকম আর সমাজ গেছে একরকমভাবে, এই দুটোর মধ্যে ফারাক আছে অনেক। সাহিত্য চেষ্টা করেছে যে অবস্থাটা প্রকাশ করে সেটাকে অন্তর্দহন তৈরি করে একটা সমাজ পরিবর্তন করার চেষ্টা করা, এছাড়া সাহিত্যের আর কোনো কাজ নেই। হ্যাঁ, আর সামাজিক আইন কানুন এটাকে
সিদ্ধ করেছে যে লর্ড বেন্টিং যদি আইন কানুন পাশ না করতেন ওই সময়, এবং তাদের পেছনে আবার ইংরেজদের স্বার্থ ছিল, সেটা অন্য ব্যাপার। ইংরেজরা মনে করতো যে এখানকার লোকজন অকাট মূর্খ, এই মূর্খদেরকে শাসন করার অধিকার আমাদের আছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু রামমোহনকে আমরা দেখি যে ইতিহাসের একটা জায়গায় তিনি কিন্তু তাদেরকে বিরোধিতা করে চিঠি লিখেছিলেন ইংরেজদেরকে, ঠিক আছে। তিনি যখন পালকিতে করে যাচ্ছিলেন তখন দেখা যাচ্ছিল যে ইংরেজ সাহেব দাঁড়ানো, তাকে রেখেই তিনি পালকিতে করে যাচ্ছিলেন। আর ওই ইংরেজ সাহেব ভেটো দিয়েছিলেন যে একজন অশ্বেতাঙ্গ, অথচ তার নিজের দেশ, রামমোহনের তো নিজের দেশ এটা, কিন্তু তিনি বলছেন অশ্বেতাঙ্গ পালকিতে চলে যাবে একজন শ্বেতাঙ্গকে ইয়েতে রেখে, রাস্তায় রেখে, এটা কী ধরনের ইয়া। তিনি পরে এটার প্রতিবাদ করে রামমোহন চিঠি লিখেছিলেন, এবং এটার কোনো জবাব কিন্তু দিতে পারেনি তারা, ইংরেজরা, কারণ এটা জবাব দেওয়ার ক্ষমতা তাদের নাই। তো এই রামমোহন, কিন্তু মজার বিষয় হলো যে এই রামমোহন যে এত কাজ করলেন তারও বিরুদ্ধে কেন কমল কুমার মজুমদার, ঠিক আছে, রামমোহনকে তিনি স্বীকারই করতে পারছেন না। তিনি কেশব, অথচ তিনি কেশবচন্দ্রের প্রশংসা করছেন। এটাও একটা ইতিহাসের বাস্তবতা যে কেশব তিনিও কিন্তু ব্রাহ্ম সমাজের একজন অধিকর্তাদের একজন, ঠিক আছে। রবীন্দ্রনাথের পিতামহরা তো আছেনই, আর ওদিকে আরও অনেকে আছেন যারা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এই ব্রাহ্ম সমাজের নামে অনেক কিছু প্রতিষ্ঠা হয়েছে, প্রার্থনা সভা ইত্যাদি ইত্যাদি, একই ফর্মেটে আছে নানা ধরনের। এখন এই জায়গার কনফ্লিকশনটা হলো, এটা হচ্ছে আইডিওলজিক্যাল কনফ্লিকশন। হ্যাঁ, এটার সঙ্গে আমি এই টেক্সটে তুলনা করতে চাই না। হ্যাঁ, এটা হচ্ছে ভারতবর্ষের আইডিওলজিক্যাল কনফ্লিক্ট, মতাদর্শিক লড়াই, ঠিক আছে। কারণ রামমোহন রায় যখন সতীদাহ প্রথার করছেন, সেটা কিন্তু সেই পক্ষের লোকের কমল কুমার, নাকি কমল কুমার সে তার পক্ষের লোক, কিন্তু কমল কুমারকে ব্যক্তি রামমোহনকে আবার তিনি কনফ্লিক্টের জায়গা রাখছেন ব্রাহ্ম বলে। মানে ব্রাহ্মরা হচ্ছে একেশ্বরবাদী, আর কমল কুমার মজুমদার একেশ্বরবাদী নন। তিনি ভারতবর্ষে বহুচর্চিত যে মূর্তি পূজক যে সংস্কৃতি, তার তিনি ধারক এবং বাহক, যে কারণে রামকৃষ্ণ পরমহংস তার অন্যতম পূজ্য মানুষ, ঠিক আছে। এবং তিনি ভগবান তত্ত্বে বিশ্বাস করেন, অবতার তত্ত্বে যতটা নয় তার চেয়ে বেশি, ঠিক আছে। যেমন রাম অবতার, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং অবতার এবং ভগবান একই সঙ্গে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন রাম এই জিনিসগুলোর ভেতর দিয়ে আমরা, যাই হোক, এগুলো অনেক তর্ক সম্ভূত বিষয়। আমরা দেখলাম যে রামমোহনের বিরোধী পক্ষ হিসাবে বহুজন, রাধাকান্ত দেব, মহারাজা গোপীকৃষ্ণ, হরনাথ তর্কভূষণ, দেওয়ান রামকমল সেন, জয়কৃষ্ণ সিংহ, মতিলাল শীল, এনার কথা পাওয়া যায়। ইনি কিন্তু বড় লোক ছিলেন, সাংবাদিক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সব বিরোধী ছিলেন। এবং মতিলাল শীল তখন কিন্তু অনেক বড় লোক ছিলেন, এবং এগুলোর আবার সামাজিক ঐতিহাসিক প্রেক্ষাপট আবার আলাদা। এই মতিলাল কিন্তু একটা মজার বিষয় হলো কি, এই মতিলাল কিন্তু ওই যে বললাম যে মারোয়াড়ি ব্যবসায়ীদের দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, অবাঙালি ব্যবসায়ীদের দ্বারা। ফলে ভারতবর্ষে এসে ভারতবর্ষে কিন্তু বহু ধরনের দ্বন্দ্ব চলছে। এটা অর্থনৈতিক দ্বন্দ্ব, অর্থাৎ কার কাছে সম্পত্তি গেল, সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা শ্রেণীগত ব্যাপার। এবং এই শ্রেণী থেকেই কুলের উদ্ভব যদি আমরা বলে থাকি, এবং কুলের একটা ইতিহাস আমরা পাচ্ছি ইতিহাসে, এবং সেই কুলের ইতিহাসকে বাদ দিয়ে কমল কুমার উপন্যাস আলোচনা করা সম্ভব নয়। এখন দেখি শাস্ত্র কি বলে। অথর্ববেদ, সেখানে উল্লেখ, আমি এটা পড়ছি না, সংস্কৃত শ্লোকটা, অর্থ বলছি। হে মনুষ্য, এই স্ত্রী পুনর্বিবাহের আকাঙ্ক্ষা করিয়া মৃতপতির পরে তোমার নিকট আসিয়াছে, সে সনাতন ধর্মকে পালন করিয়া যাতে সন্তানাদি এবং সুখ ভোগ করতে পারে। মানে কি, বিবাহে অনুমতি আছে তো মেয়েদের, আছে। অথর্ববেদ এবং ঋগ্বেদ একই সঙ্গে যে মন্ত্রটা উল্লেখ আছে সেটা হচ্ছে যে সেখানে বলা হচ্ছে, দুই বেদে উল্লেখ করা হচ্ছে, অথর্ববেদ এবং ঋগ্বেদ দুটাতেই। হে নারী, মৃতপতির শোকে অচল হয়ে লাভ কি? বাস্তব জীবনে ফিরে এসো, পুনরায় তোমার পানি গ্রহণকারী পতির সাথে তোমার আবার পত্নীত্ব তৈরি হবে। তার মানে স্বীকৃতি আছে। এই যে বলছেন রামমোহন বের করেছিলেন শাস্ত্র ঘেটে, ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। এখন এই এত ঐতিহাসিক যে বিষয়গুলো, যে সংকটটা যেটা হয়েছে কমল কুমারের, যেটা ধাক্কা, সেটা হচ্ছে যে ভারতবর্ষের বাইরের লোকরা এসে বলবে কেন, ইংরেজরা এসে আইন করেছে। তার আগে মোগল আমলে আমরা খেয়াল করি যে সম্রাট সুলতান মোহাম্মদ তুঘলক তিনি প্রথম পদক্ষেপ নিচ্ছেন সতীদাহ প্রথার বিরুদ্ধে। তারপরে সম্রাট হুমায়ুন নিচ্ছেন, আকবর নিচ্ছেন, শাহজাহান নিচ্ছেন, আওরঙ্গজেব নিচ্ছেন সতীদাহ প্রথার, কিন্তু তারা এত জটিল পদক্ষেপ নিতে চান নাই। এবং এটাও ইতিহাস থেকে জানা যায় যে ইংরেজরা প্রথমে, বিশেষ করে নামটা ভুলে গেলাম এই মুহূর্তে,
জানেনি যে এইখানে যারা সংস্কার ছিল এখানে এসে আর কি, তারা জানেনি যে প্রথমে এটা নিয়ে একটা রিপারকেশন হোক, ফলে প্রচলিত হিন্দু সমাজকে তারা ধাক্কা দিতে চায় না। এই না চাওয়ার পেছনে একটা কারণ আছে, যে তারা তো শাসন করতে এসছে, প্রথম ব্যবসা করতে এসেছিল, তারপর ধীরে ধীরে রাজক্ষমতা দখল করেছে। কথা হলো যে শাসন করো। এখন আমরা একটা জিনিস খেয়াল করবো যে 47 সালে যখন দেশ বিভাজন হলো তখন কিন্তু প্রায় ভারতবর্ষের 11টা না 14টা রাজ্য কিন্তু স্বাধীন কিন্তু তারা হায়দ্রাবাদ থেকে শুরু করে এরকম আরও কয়েকটা আছে, এরা কিন্তু তামিলনাড়ু, এরা কিন্তু এতে যায় নাই। তো তারপরে কনসলিডেট হয়েছে ভারতবর্ষ, এবং এরপরে অনেক কী বলবো এটাকে লেনাদেনা চলেছে। ভুটান ভারতের পক্ষে থাকবে কিনা, মালদ্বীপ ভারতের কাছে আসবে কিনা, এই অংশ আরাকানের এইগুলো নিয়ে এগুলো ইতিহাসের পরের বিষয়। আমি অভিবাসন পড়াবো তখন আরও স্পষ্ট হওয়া যাবে। অনেক ইতিহাসের অনেক ব্যাপার আছে, জটিলতা আছে। এখন আমরা ইতিহাস থেকে আরও কিছু জিনিস জেনে নিই। যেমন 1799 সালে নদিয়ায়, 1799 সাল কিন্তু, তখন কিন্তু ইংরেজরা 1757 সালে ইংরেজ এসছে, 1799 সাল নদিয়ায় এক কুলীন ব্রাহ্মণের 22টি স্ত্রীকে এবং শ্রীরামপুরে আরেকজন কুলীনের 40টির মধ্যে 18 জন জীবিত স্ত্রীকে জোর করে সহমৃতা করানো হয়। 1804 সালে কলকাতা সহমৃত হন 300 বিধবা, এবং 1812 সালে কাশিমবাজারে সহমৃত হন 72 জন। এগুলো তো ইংরেজ শাসনের পরেই, 1757 পরেই তো ঘটনাগুলো। 1812 সাল পর্যন্ত আমরা পেয়ে গেলাম, এবং এটি আইন করা হলো 1861 সাল পর্যন্ত লেগে যায় এটাকে করতে। 1861 সাল, বহুদিন। এবং স্বাধীনতার পরেও 40টির মতো সতীদাহের ঘটনা ঘটেছে। এবং মজার বিষয় হলো যে এটা তাহলে কীভাবে এলো, প্রশ্ন হচ্ছে সতীদাহ প্রথা কীভাবে জেঁকে বসলো ভারতবর্ষকে। এর পেছনে আছে ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার ব্যাপার স্যাপার কী করে সেটা আমি বলি। জানো যে ওই বাংকার খুলে এরকম নিচে আগুনের মতো যদি কোনো ইয়ারা বাইরের লোক এসে আক্রমণ করে তাহলে ওখানে ঢুকে যাবে, একদম ওখানে জ্বলন্ত চিতা জ্বালানোই থাকতো, ওখানে ঢুকে যাবে নারীরা। সে সম্ভ্রম, আত্মরক্ষা, যাবে না, সে করবে না। এবং এই অগ্নি পরীক্ষা বহুদিন ধরে চলেছে। আমরা জানি রামায়ণের যুগ পর্যন্ত অগ্নি পরীক্ষা দিতে হয়েছে নারীকে সমাজের চোখে। এই জন্য রাম অনেক বড়, রামকে মহান এই কারণে বলা হয় যে এত লোকচক্ষুর অন্তরাল থেকেও রাম কিন্তু তাকে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন সীতাকে। তিনি জানতেন সীতা ধর্ষিতা রাবণের দ্বারা, কিন্তু রাম এখানেই মহান যে তিনি তাকে গ্রহণ করেছেন। তবুও সমাজ উপেক্ষা করতে পারেন নাই। সমাজ বলছে অগ্নি পরীক্ষা দিতে হবে, আগুনের প্রতি হেরে যাচ্ছেন সীতা। ঠিক আছে, এই জিনিসগুলো। তো এখন নারীকে পবিত্র হতে হবে, পুরুষকে পবিত্র হওয়ার দরকার নেই। এখানে তো রাম নিজেও তো ক্ষেত্রজ সন্তান, তাই না? মহাভারতের এই পঞ্চপাণ্ডব তো ক্ষেত্রজ সন্তান, তাদের তো শুদ্ধ জন্মেই সমস্যা। ঠিক আছে, কিন্তু এগুলো তো কোনো ব্যাপার নয়, এগুলো কোনো ব্যাপার নয়। আমরা যখন বুঝতে পেরেছি মহান মহান লেখকদের কাছ থেকে, বাল্মীকির কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে, আবার ফিরে দিতে হয়। কেন শিক্ষা নিতে হয়? তার কারণ হচ্ছে এটাই যে তিনি দেখাচ্ছেন যে সোজা কারণে সব কিছু ঘটে না, এর মধ্যে অনেক বাঁকা তেড়া ঘটনা আছে। এখন এই রাজস্থানের যেটা বলে রাজপুত সিনেমার কথা বলছিলাম, যে ওইখানে কিন্তু সতীদেবীর মন্দির আছে, এবং এই সতীদেবীর মন্দির হচ্ছে এটার নাম আছে, তার নাম হচ্ছে বালা সতী। আর রূপ কানোয়ার মন্দিরে এই ঘটনাটা ঘটে, এবং আজও পুণ্যার্থীরা সেখানে ভিড় করেন। তাহলে যে বললাম যে ভারতবর্ষে যশোবতী কি বিদায় হয়েছে? হয় নাই। তাহলে রূপ কানোয়ার মন্দিরকে এখনও কেন পুণ্যার্থীরা ভিড় করে? যে ওখানে গেলে সতীর মান মর্যাদা রক্ষা হয়। তার মানে সতী ধারণাটা এখনও পোষণ করে ভারতবর্ষের মানুষ। ঠিক আছে, এখান থেকে যায় নাই। আমি আসছি সেগুলোতে ধীরে ধীরে, অনেক জটিল কথাবার্তা আছে। তো এই রূপ কানোয়ার মধ্যে আমরা দেখলাম যে 1987 সালের ঘটনা, 1987 কিন্তু এই যে সেদিনের ঘটনা। ইংরেজরা চলে গেছে, ক্ষমতা আমাদের হাতে। ঠিক আছে, 1987 4 সেপ্টেম্বর রাজস্থানের শিকার জেলার দেওয়ারাল্লা গ্রামে স্বামীর চিতায় পুড়িয়ে হত্যা করা হয়েছে রূপ কানোয়ারকে। এই রূপ কানোয়ার মন্দিরে আবার পুণ্যার্থীরা যায় ভিড় করতে। ঠিক আছে, এই হলো ইতিহাস। তো যাই হোক, আমরা যেভাবে দেখলাম সভ্যতাকে, কমল কুমার আসলে সভ্যতা এবং আরেকটা জিনিস হলো সংস্কৃতি, এই দুটোকে খুব চমৎকার করে মিলিয়ে দিতে পেরেছিলেন। এটা কিন্তু একটা মজার একটা ব্যাপার, মজার একটা স্টাডি। কারণ হলো যে কমল কুমার একবার বলছিলেন যে আমাদের ঠাকুরমার ঝুলি একটা হলো এটা হলো সভ্যতা। এটা নিয়ে অনেক রিপারকেশন হয়েছিল। ঠাকুরমার ঝুলি তো সংস্কৃতি হতে পারে, লোক সংস্কৃতি, লোকায়ত সংস্কৃতি, এটা সভ্যতা হয় কী করে? এটা সিভিলাইজেশন তো কমল কুমার বোঝেন নাই।
ব্যাপারটা কমল কুমার থেকে এত সোজা ছেড়ে দেবেন না, আমরাও ছেড়ে দেব না। কমল কুমার সভ্যতা বলতে বোঝাচ্ছেন আসলে তার নিজের আকরিত সভ্যতা, ওই যে বরং গোলকায়নের বিপক্ষে লোক তিনি। ইংরেজরা এসে তোমাকে মানুষ বানাবে, না না, তিনি ওটা গ্রহণ করতে রাজি না, উনি ওটা গ্রহণ করতে রাজি না। ঠিক আছে, অন্য কোনো দেশের লোক এসে মানুষ বানাবে, না, তা তিনি গ্রহণ করতে রাজি না। এই যে রাজি না, বা অন্য কোনো ভাবধারা এসে মানুষ বানাবে, সেটাও তিনি রাজি না, যে কারণে তিনি বিরোধিতা করেছেন অনেক বিষয়ের। সেই বিরোধিতাগুলো নিয়ে আমাদের সংকট থাকতে পারে নানা ধরনের, সেটা আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস। যেমন রামমোহন রায় সতীদাহ প্রথা তার জন্যই তো রদ হয়েছে আইন করে, তো তাকে তো সম্মান জানানো, কিন্তু তার বিরুদ্ধে আচরণ করছেন না, সেটা অন্য জায়গা, সেটা হচ্ছে তার অন্য জায়গা। ঠিক আছে, এই জায়গার সঙ্গে এই জায়গা মেলানো যাবে না। যাই হোক, আমরা আসি আরও এক জায়গায়, যে ওই যে সতীত স্বতন্ত্র গ্রন্থের কথা বলছিলাম, যে শাহিন আক্তার তিনি তার কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন। যেমন আমরা বলে থাকি প্রায় যে নারীরা খুব আধুনিক হলো বা তারা মুক্তি পেল এই সাম্প্রতিককালে এসে, ব্যাপারটা মোটেও তা নয়। সাহিত্যে নারীর মুক্তি আগে ঘটেছে, এটা বানোয়াট কথা, এগুলো আমরা ইতিহাস না জেনে বলি। কারণ হচ্ছে যে তিনি দেখাচ্ছেন যে 1600 শতাব্দী, তখন শেক্সপিয়ার জন্ম হয়েছে ধরো ইয়ারতে ইংল্যান্ডে, সেই সময়ের লাইলি মজনু কাব্য তৈরি হচ্ছে এখানে। ঠিক আছে, সেখানে লাইলি মজনু কাব্যের কাওস বা মজনু যাকে বলে, তার সঙ্গে পাঠশালায় শাস্ত্রপাঠ করতে যাচ্ছে, সেখানে লাইলিকে দেখা যাচ্ছে। ঠিক আছে, আলাওলের পদ্মাবতীতে 5 বছর বয়স থেকেই পদ্মাবতী গুরুর কাছে পড়তে শুরু করছে। পদ্মাবতী তো সিনেমা হয়েছে, দেখতে পারো। তারপরে হচ্ছে তোমার চণ্ডীমঙ্গল কাব্যের লহনা, খুল্লনা এবং লীলাবতী। ঠিক আছে, এরা সবাই চিঠি লেখে, চিঠি পড়ে। এবং আরেকটা জিনিস, মধ্যযুগে আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে, সওয়াল সাহিত্য। সে সওয়াল সাহিত্যের মধ্যে আমরা কিন্তু পাই এই যে নারীরা, পুরো সাহিত্যটা দাঁড়িয়ে আছে জ্ঞানের উপরে, অর্থাৎ নারীরা কিন্তু বৎসা করছে এখানে, নারীরা কিন্তু একজনের সঙ্গে আরেকজনের লড়াই করছে, জ্ঞানের লড়াই, কে কত জানে। হ্যাঁ, এটা তুমি মানে এক ধরনের কবির লড়াইয়ের মতো আর কি, তারা কিন্তু এটা করছে। তারপরে আরও মজার তথ্য পাওয়া যাচ্ছে যে ময়নামতি অলৌকিক ক্ষমতার অধিকারী, আর ভারতচন্দ্র তো বহুজ্ঞান সাধন করেছেন তার ইয়ের মধ্যে, তার টেক্সটের মধ্যে। আর এখানে দেখা যাচ্ছে নারীরা কীভাবে ক্ষমতাবান তখন, যে নারীরা জাদুটোনা, রসশাস্ত্র, সঙ্গীত এবং প্রহেলিকাময় কবিতা, যাকে আমরা বলি রহস্যময় কবিতা অথবা রোমান্টিক কবিতাও বলতে পারি, রোমান্স ধরনের, তো সেগুলো তারা রচনা করতেন যদি, তাহলে আমরা কেন তাকে বাদ দিব, এটা একটা বল। আর একটা হচ্ছে যে ধরো আরও প্রাচীন যুগে ফিরে যাই, যে দাপর যুগে কৃষ্ণের, তাই না, আর ত্রেতা যুগে হচ্ছে রাম। তো দাপর যুগে কৃষ্ণের চেয়ে রাম হচ্ছে 2000 বছর ছোটো বড় আর কি, এই রাম আগে কৃষ্ণ পরে। তো দাপর যুগের কৃষ্ণ তিনি কী করছেন, রুক্মিণীকে নিয়ে ভেগে যাচ্ছেন, চলে যাচ্ছেন না, রুক্মিণীকে বিয়ে দেবে তার পিতা শিশুপালের কাছে। শিশুপালের সঙ্গে তার লড়াই আছে, শিশুপাল কিন্তু তারই ফুফাতো ভাই কৃষ্ণের, অথচ তার সঙ্গে কিন্তু বড় লড়াই হয় কিন্তু তার। হ্যাঁ, এবং তাকে ইয়েও করে, মানে আমাদের সময় শেষ আজকে। তোমরা কিছু বলবো কিনা আমাকে, যদি বলো সেটা হতে পারে। হ্যাঁ বলো। হ্যাঁ, কমল কুমার হচ্ছে রামমোহনেরও বিরোধিতা করেছে, কিন্তু রামমোহনও তো হচ্ছে এই সতীদাহ প্রথার বন্ধ করেছেন। কিন্তু আপনি বললেন স্যার উনি হচ্ছে বাহিরের মানুষ, ধর্মের একটা আইডিওলজিটা ভিন্ন ছিল। কমল কুমার মজুমদার নিজেও প্রচলিত ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু আবার ওই দিক থেকে সতীদাহ প্রথারও বিরোধিতা করেছেন। হ্যাঁ, এটা একটা জটিল প্রশ্ন আসলে। কমল কুমার সম্পর্কে এই বিষয়টা জটিল। কারণ হচ্ছে যে কমল কুমার, যে বললাম যে মূর্তি পূজা সংস্কৃতি যেটা ভারতবর্ষের, সেটাতে তিনি বিশ্বাসী। আর রামকৃষ্ণ পরমহংসদেবের তিনি হচ্ছেন ভক্ত। আর একটা ভক্ত হচ্ছেন রামপ্রসাদ সেন। ঠিক আছে, রেখমা দাসের মনে, এই নামে প্রবন্ধ লিখেছিলেন কমল কুমার মজুমদার বুদ্ধদেব বসুর নামে। বুদ্ধদেব বসু প্রথমে তিনি একটু গালিগালাজ করেছিলেন, পরে আবার কিন্তু বুদ্ধদেব বসুকে আবার দেখা যাচ্ছে যে তিনি আবার বুদ্ধদেব বসুকে আবার প্রশংসা করে যখন তিনি মারা গেলে তার নামে প্রবন্ধ লিখেছেন রেখমা দাসের মনে, অর্থাৎ বুদ্ধদেব বসুকে তিনি অনেক বড় ভেবেছিলেন। পরে কমল কুমার মধ্যে এই দ্বিচারিতা ছিল, যাকে তিনি গালাগাল করছেন তাকে আবার ভালোবাসছেন, এই জিনিসগুলো তার মধ্যে ছিল। ঠিক আছে, এখন তার সঙ্গে এই দ্বন্দ্বটা, এটা একান্ত আইডিওলজিক্যাল, এটা আমি আর জটিলতা বাড়াতে চাই না এ বিষয়টা নিয়ে। ওটা খুব স্বাভাবিক, কারণ রামপ্রসাদ সেন নিজেও তো কালীভক্ত নন। আর কালীকে তিনি এই উপন্যাসে বলি, কমল কুমার তার জীবনে বলি, বিভিন্ন জায়গাতে তিনি কিন্তু ব্যবহার করছেন তাকে কিন্তু শক্তির প্রতীক হিসাবে। কেন ব্যবহার করছেন তার পেছনে যৌক্তিকতা আছে, তার দিক থেকে যৌক্তিকতা আছে, ভারতবর্ষের সংস্কৃতি নির্মাণের জায়গা থেকে অথবা তার নিজস্ব আইডিওলজির জায়গা থেকে তার যৌক্তিকতা আছে। এটাকে অস্বীকার করতে পারবো না আমরা, কী করে অস্বীকার করবো? একজন মানুষ যা তাই তো তাকে বিচার করতে হবে, একজন মানুষকে মহামানব বানানোর দরকার কি? এগুলো ফালতু বাতচিত। ঠিক আছে, চাঁদেরও কলঙ্ক আছে, তবু তাকে বুকে পেতে ডাকে জায়গা বলিনি কথাগুলো। এখন বুদ্ধিজীবীদের ভূমিকা পালন করেছে কিনা সে নিয়ে প্রশ্ন আছে। আমি যখন এই চরিত্রটা আলোচনা করব, এই
বৈজনাথ, তখন আমি দেখাবো যে বুদ্ধিজীবীরা তো দায়িত্ব পালন করেছে কিনা। ওটা তো বোঝা যাবে কমল কুমার কী করেছেন আর কী করেন নাই, কমল কুমার কী ডিল করেছেন উপন্যাসের চরিত্র দিয়ে, উপন্যাসের কাহিনী দিয়ে এবং এর ভেতর দিয়ে, তার বিদ্রোহটা কোথায়, বিপ্লবী মনোভাবটা কোথায়, এটা তো আমাদের আবিষ্কার করতে হবে এর ভেতর দিয়ে, করতেই হবে আমাদেরকে, না করলে তো আমাদের উপায় নাই। ঠিক আছে, এখন এই দুই জিনিসকে মেলানো যাবে না, এটা দ্বন্দ্ব হবেই, খুবই দ্বন্দ্ব হওয়াটা খুব স্বাভাবিক।